যতদিন প্রয়োজন ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট। অস্থিতিশীলতা সৃষ্টি করলে গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। গাজীপুরে গ্রেপ্তার ৮২। ইসির সঙ্গে বিএনপির বৈঠক, সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হলে বাধা দেওয়ার প্রত্যয়। কাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ প্রতিনিধি দলের। জুলাই গণহত্যায় জড়িতদের অভিযোগে আরও ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চানখারপুলে নির্বিচার গুলির মামলায় পুলিশ কনস্টেবলের রিমান্ড। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সুরক্ষিত লকার খুলতে দুদকের অভিযান। অভিযুক্তদের ২৫ জনের নামে লকার খুঁজে পাওয়া যায়নি। নতুন পুরনো বইয়ের পসরায় সজ্জিত অমর ২১ গ্রন্থমেলা। মানসম্পন্ন বই নিয়ে থাকছে প্রশ্ন, দক্ষ জনবলের সংকটে প্রকাশনীগুলো। এবং বিপিএল এর শিরোপা নিয়ে বরিশালে তামিম ইকবালের দল। ২ ট্রফি নিয়ে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে দর্শকদের সঙ্গে উচ্ছ্বাসে মেতেছে চ্যাম্পিয়নরা। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যতদিন প্রয়োজন ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করবে তাদেরই গ্রেপ্তার করা হবে, এমনটি হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রোববার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। শনিবার সন্ধ্যা থেকে সারা দেশে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। এরপর থেকে বিভিন্ন জেলা থেকে আসছে অনেকের গ্রেফতারের খবর। শনিবার গাজীপুরে হামলা, ভাঙচুর এবং পাল্টা হামলায় অনেকে আহত হওয়ার পর এই অভিযান শুরুর ঘোষণা আসে। অভিযানে সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও রয়েছে পুলিশ, বিজিবি, আনসার ও কোস্টগার্ড। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ করবে তাদের টার্গেট করবে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। শনিবার রাতে কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাদের অপরাধের বিষয়ে দেশবাসী অবগত। ৫ জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে। সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। আগে যেভাবে অপারেশন করা হতো সেভাবে আর করা যাবে না। এক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে, এখন আমরা তো টেলিফোনে, মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে। আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আছি, দেখো সাবধান। এখন তা না, এখন আমরা যাব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। রাতভর গাজীপুর নগরী জুড়ে চলা অভিযানে এ পর্যন্ত আটক হয়েছে ৮২ জন।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে জেলার বিভিন্ন এলাকায়। গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন অনেক বাসিন্দা, অনেক বাড়িতেই ঝুলছে তালা, রাস্তাঘাটেও নেই তেমন লোকজন। হামলাকারীদের ধরতে শনিবার রাত থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। রাস্তায় রাস্তায় বসানো হয় চেকপোস্ট। অভিযান চলছে গাজীপুর মহানগরের পাশাপাশি 5 উপজেলাতেও। নারী পুরুষ সমানে পলায় পলায় থাকতেছে জানের ভয়, বুঝছেন? মারামারি হনহনি এহেনটা সেনাবাহিনী এহেনটা পুলিশ আহে সবাই দাওয়াত করতেছে। এই কারণে সবাই এখনতে ভয়ের মধ্যে বাইরেতে পারলেও কেউ বাইরে যেতে পারতেছে না। দেশকে বিভিন্ন গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। অপারেশন ডেভিল হান্টে শুধু গাজীপুর থেকেই রোববার দুপুর পর্যন্ত 82 জনকে গ্রেফতার করেছে মহানগর ও থানা পুলিশ, যাদের 16 জন পতিত সরকারের মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে সশস্ত্র অবস্থায় সরাসরি হামলা করে ছাত্রদের উপর। এমনটি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান। আমরা মনে করি তাদেরকে যে কোনোভাবে এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে। এই নিয়ন্ত্রণ আনার জন্য আমাদের এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতা নিয়ে আসতে হবে এবং জনগণের শান্তির জন্য যা যা করার আমরা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আমরা সব অপারেশনই করব। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার সন্ধ্যা 6টায় দেখা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জানা গেছে, প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে রোববার দেশে ফিরবেন। এরপরেই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না, এমনটি মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। ডেভিল হান্ট দিয়ে আপনি জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হলো না? কয়েকজন টোকাইকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কশিন কালো বন্ধ হবে না। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করলে বা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে জানতে নির্বাচন কমিশনে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধিরা। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের দলটি রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আসেন। এ সময় তাদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। 21 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠনের পর এটি বিএনপির প্রথম বৈঠক। কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই, কারণ রাজনীতির কাছে ইসিকে সঁপিয়ে দেওয়া বন্ধ করতে হবে, এমনটি মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ইসি কোনো রাজনৈতিক দলের পক্ষে
বা বিপক্ষে দাঁড়াতে চায় না। রোববার দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন RFEDর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মিরপুরের ঘটনায় দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি। বিরতির পর আবার স্বাগত সংবাদে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় নতুন করে 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালে কয়েকটি আবেদনের শুনানি শেষে এ তথ্য জানিয়েছে প্রসিকিউশন। এদিকে চানখারপুলে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি করা আলোচিত এপিবিএন কর্মকর্তা সুজনকে 1 দিনের রিমান্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। যে প্রক্রিয়ায় আমরা অনুসন্ধান করে থাকি সেগুলো তো অবশ্যই চলবে। আমাদের এখানে নতুন একটা বিষয় ছিল যে এখানে ভল্টে কর্মকর্তারা অনেক বড় ধরনের সম্পদ এখানে রেখেছিলেন, এর আগে আমরা পেয়েছি। সেই কারণে অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারাও কি এই ভল্টে রেখেছিল কিনা সেই বিষয়টা কিন্তু আমরা এখানে বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে তৎপরতা চলমান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, আমেরিকা, কানাডা ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করেছে সরকার। ইতিমধ্যে 12 জন অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং এই কাজ করার কারণে এখন ইনফ্লেশনটা কমে আসছে। খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতি সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অভিযান চালিয়েছে দুদক। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে প্রাথমিকের 2 কোটি কপি পাঠ্য বই ছাপার কাজ দেয়া হয় ভারতীয় কোম্পানিকে। 2017 শিক্ষাবর্ষের ওইসব পাঠ্য বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস টেন্ডারে অংশ নিয়ে মোট 17টির সর্বনিম্ন দরদাতা হয়। কিন্তু প্রায় 50 কোটি টাকার ছাপার কাজ তাদেরকে না দিয়ে আওয়ামী লীগ সরকার উচ্চ মহলের ইশারায় সে কাজ চলে যায় ভারতের হাতে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ফারাক্কার ন্যায্য পানির হিস্যা ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ঢাকা থেকে লং মার্চ করেছে বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন। সীমান্তে ফেলানি সহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সামাজিক জিয়াফতের আয়োজনও করে তারা। রোববার সকাল থেকে দিনব্যাপী চলছে এসব আয়োজন। শনিবার মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ বের হয়।
আয়োজকরা জানান, সীমান্তের নাগরিকদের সচেতন করতেই এই আয়োজন। বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টায় রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক নির্বাচন কমিশনার আব্দুর রউফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে। সাবেক নির্বাচন কমিশনার দীর্ঘ 2 মাস ধরে অসুস্থ ছিলেন এবং অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুর রউফ 1991 সালের 5ম সংসদ নির্বাচন পরিচালনা করেন। তিনি 1990 সালে বিচারপতি সুলতান হোসেন খানের পদত্যাগের পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে পরিচালিত 5ম সংসদ নির্বাচন ছিল ঐতিহাসিক, যা দেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছিল। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি। আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাত পা বেঁধে প্রত্যর্পণের অভিযোগ উঠেছে। এতে তোপের মুখে মোদী সরকার। ট্রাম্প প্রশাসনের এমন অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছে কংগ্রেস। এদিকে যুক্তরাষ্ট্রে বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। এরই মধ্যে পুলিশের ভয়ে চাকরিও ছাড়ছেন অনেকে। চলতি সপ্তাহে শতাধিক ভারতীয় অভিবাসীকে হাতকড়া এবং শেকল বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 40 ঘন্টার দীর্ঘ ভ্রমণে টয়লেট ব্যবহারের সময়ও খোলা হয়নি শেকল, এমনটাই জানিয়েছেন অনেকে। আমাদের হাত পা বেঁধে দেয়া হয়েছিল। ক্যাম্পে আনার কথা বলে আমাদের বিমানবন্দরে আনা হয়। 40 ঘন্টা সময় লেগেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়েও উপহাস করেছেন কেউ কেউ। অভিবাসীদের সাথে ট্রাম্প প্রশাসনের এই অমানবিক ব্যবহারে ক্ষুব্ধ ভারতবাসী। এমন প্রেক্ষাপটে দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেসের যুব শাখার সদস্যরা। আমাদের সাথে যে ব্যবহার করেছে মার্কিন সরকার তার নিন্দা করি। আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি ভেঙে পড়েছে। এটি বিশ্বের কাছে ভারতীয়দের অপমান। অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য ভারতের পার্লামেন্টের 2 কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের সদস্যরা বিক্ষোভও করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। ট্রাম্পের তল্লাশি অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির হারও বেড়েছে। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শিক্ষা জীবনেও। মাসুদ রানা, নিউজ 24। এবারে খেলার খবর।
ঐতিহ্যের লঞ্চে নয়, বিমানে উড়ে বিপিএল এর ট্রফি নিয়ে বরিশালে গেল তামিম ইকবালরা। শহরের ঐতিহাসিক বেলস পার্কে দর্শকদের সঙ্গে ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করে নিল তামিম মুশফিকরা। আজ দুপুরে বিপিএল এর 2 আসরের শিরোপা নিয়ে বরিশালে যায় চ্যাম্পিয়ন দল। সঙ্গে ছিলেন দলের দেশি বিদেশি খেলোয়াড়রা। শিরোপা নিয়ে শোডাউন করে গোটা নগরীতে। এরপর বেলস পার্কে ট্রফি নিয়ে গেলে দর্শকদের অতিরিক্ত চাপের কারণে ক্রিকেটাররা মঞ্চে বেশিক্ষণ থাকতে পারেননি। সেখান থেকে দ্রুত বিদায় নেয় ক্রিকেটাররা। বেলস পার্কে ফরচুন বরিশালের পরের আয়োজন রেখেছে কনসার্ট। দর্শক, বিষয়ে আরো খবরাখবর জানাতে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, চ্যাম্পিয়ন দল তো পৌঁছেছে বরিশালের বেলস পার্কে। কি অবস্থা এই মুহূর্তে, কি আনুষ্ঠানিকতা চলছে, আর দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। অসংখ্য মানুষ ভিড় করেছিল যে একমাত্র তাদের প্রিয় খেলোয়াড়দের একটু দেখবে সেই জন্য, কিন্তু কেউ সেভাবে তাদের দেখতে পারেনি। তারা মঞ্চে এসে কেবল 1 থেকে 2 মিনিট মঞ্চে ছিল, তারপরে তারা চলে গেছে। যেহেতু অব্যবস্থাপনা ছিল চূড়ান্ত অবস্থায় এবং এখানে অনেকেই আহত হয়েছে, পায়ের তলায় পড়েছে, অনেকে সাংবাদিকরা আহত হয়েছে। সে কারণে যে চরম বিশৃঙ্খলার কারণে মূলত বরিশালের যে ট্রফি জয়, অর্থাৎ বিপিএল এর পরপর 2 বার যে ট্রফি জয় করেছে, সেই জয়ের আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে। অর্থাৎ বেলস পার্ক ময়দানে কানায় কানায় পূর্ণ ছিল ক্রিকেট প্রেমী বা উচ্ছ্বসিত জনতার, কিন্তু তারা বিমুখ হয়েছেন। তারা তামিম ইকবালকে দেখতে পারেননি। তারা অন্যান্য যারা আসছেন খেলোয়াড়রা, তাদেরকে মাহমুদুল্লাহ রিয়াদ সে মঞ্চে এসেছিলেন, কেবল হাত নাড়িয়ে আবার নেমে গেছেন। মূলত যেহেতু তাদেরও নিরাপত্তার বিষয়টি দেখতে হবে, সে কারণেই তারা মঞ্চে থাকতে পারেন। ট্রফি তাও 1 মিনিটের মতো ট্রফিটা মঞ্চে ছিল, এরপরে ট্রফি চলে যাওয়ায় হতাশ হয়েছে বরিশালের মানুষ এবং তারা বলেছেন যে আমরা ট্রফি দেখার জন্য আজকে সারাদিন অপেক্ষা করেছি, কিন্তু সেই ট্রফি তারা দেখতে পারেনি। অনেকেই বলেছেন যে ট্রফি দেখতে পারেনি। যদি একটু বলেন যে আমি স্বরূপকারী থেকে আসছি, আমি দেখতে পারিনি ট্রফি দেখতে পারিনি। আমরা খুবই হতাশ, কারণ আজকে অনেক আশা নিয়ে এসেছিলাম, বরিশাল একটা ট্রফি পেয়েছে, আমরা খুবই খুশি ছিলাম, কিন্তু আজকের এই মুহূর্তটা আমরা আশা করিনি, আমরা কখনোই আজকের এই মুহূর্তটা আশা করিনি। যেমনটা বলছিল যে সবাই ট্রফি না দেখতে পেরে সবাই হতাশ হয়েছে এবং তারা বরিশালের যে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য যে এসেছিল সে বেলস পার্কে, সবাই কিন্তু হতাশ হয়ে এখন বাড়ি ফিরছে। তবে এই মাঠে একটু পরে কনসার্ট হবার কথা রয়েছে, কিন্তু সেই কনসার্টও উপভোগ করবার জন্য মানুষ নেই। মোটামুটি বলা যায় যে ভাঙা হাট। আমরা যদি এই বেলস পার্কটি যদি দেখাই, সেখানে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে, অথচ সকাল থেকে এখানে কিন্তু অসংখ্য মানুষের ভিড় আমরা দেখেছি। সবাই অপেক্ষা করেছিল যে তামিম ইকবালের দল, বরিশালের দল, ফরচুনের দল এখানে মঞ্চে আসবেন, তাদেরকে দেখবে, সবাই এক নজর দেখবেন এবং একই সঙ্গে পরপর 2 বার বিজয়ের আনন্দের যে ট্রফি, সেই ট্রফি মঞ্চে আসবে, সেই ট্রফি দেখবে। কিন্তু কাঙ্ক্ষিতভাবে তারা খেলোয়াড়দের দেখতে পারেননি, তাদের কথা শুনতে পারেননি এবং তারা
ট্রফিও দেখতে পারেননি, হতাশ হয়ে সবাই বাড়ি ফিরছে। যদি একটু কারোর সঙ্গে কথা বলি, কেমন দেখলেন ট্রফি? আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখছি, কিন্তু আশা ছিল সবাই অনেক ইচ্ছা ছিল কাছ থেকে দেখবো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ এখানে, তাই সবাই সঠিকভাবে দেখতে পারে নাই। সবাই অনেক হতাশ, সবাই ইচ্ছা ছিল আনন্দ ফুর্তি করবে একসাথে, কিন্তু কেউ করতে পারে নাই। দেখেন মারামারি, মাঠের ভিতরে চেয়ার পাকাপাকি, এগুলা অনেক বাজে অবস্থা। সব থেকে বেশি এই জায়গায় অবস্থা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই নিরাপদ ছিল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই খারাপ ছিল, তাই হতাশ যেমনটা বলছে যে মূলত অব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকার জন্য সেই কারণে মূলত ট্রফি দেখতে পারেনি, এবং ট্রফি উপভোগ করতে না পেরে তারা যেমন বিশৃঙ্খলা হয়েছে, চেয়ার ভেঙেছে, এবং এই বিশৃঙ্খলার জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করেছেন যে যথাযথ ব্যবস্থা না থাকার জন্য মূলত এখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেই কারণে তারা যেমনটা বলছেন যে ট্রফির আনন্দ তারা উপভোগ করতে পারেনি, এবং সেই কারণে তারা মূলত এই যে বিজয়ের আনন্দ, সেই বিজয়ের আনন্দ তারা শেয়ার করতে পারেনি। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে এখানে মূলত এই ট্রফিকে উপভোগ করতে পারেনি। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। গতবার ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার কথা ছিল পুরো দলের বরিশাল যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আসলে ট্রফি নিয়ে বরিশাল যাওয়া হয়নি। এইবার চ্যাম্পিয়ন হয়ে আজকেই তারা বরিশালের পুরো দল বিমানযোগে বরিশাল বেলস পার্কে উপস্থিত হয়েছেন, কিন্তু দর্শকদের চাপের কারণে তারা আসলে বেশিক্ষণ মঞ্চে থাকতে পারেনি। কিছুক্ষণ পরেই কনসার্ট শুরু হবে, এরপরে খেলোয়াড়রা আসতে পারে হয়তো, যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। এবারে অন্য প্রসঙ্গ। একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরে লিগ চ্যাম্পিয়ন, সাথে টেবল জয়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়েছে বসুন্ধরা কিংসের সুনাম। সেই তালিকায় ক্লাবটির নতুন সংযোজন বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে 300 জনের বেশি ক্ষুদে ও তরুণ ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছেন। দেশের প্রথম প্রো লাইসেন্সধারী কোচ SM আসিফুজ্জামান ব্যস্ত সময় পার করছেন ইউরোপিয়ান ফুটবল একাডেমির আদলে তৈরি হওয়া বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে, যেখানে মানসম্মত তরুণ ফুটবলার তৈরির লক্ষ্যে কাজ করছেন অভিজ্ঞ এই কোচ। এই একাডেমির টোটাল অ্যাটমসফিয়ারটাই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আসলে ওয়ার্ল্ড ফুটবলটা যে মডেলে রান করছে সেই মডেলটাই বসুন্ধরা কিংস অনুসরণ করছে। এ সময় তিনি আরও জানান, কোচ হিসেবে বসুন্ধরা কিংসের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সম্পন্ন এই ফুটবল একাডেমিতে কাজ করা এখন দেশের অনেক কোচের স্বপ্ন। কোচদের থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে ফুটবলাররাও নিচ্ছেন নানা টিপস। এতে নিজেদের ট্যাকটিক্সে উন্নতি করতে পেরেও বেশ খুশি ফুটবলাররা। আমরা খুবই গর্বিত যে বাংলাদেশ এরকম একটা একাডেমি আছে, ট্রেনিং করায় যাকে না আমরা ইমপ্রুভ হই। আমাদের ব্যালেন্সিং, ফাস্ট মুভমেন্ট যত যা আছে সবই শেখাচ্ছে। অপরদিকে বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজেদ জোপায়ের নিপুর তত্ত্বাবধানে অভিজ্ঞ কোচিং প্যানেল নিয়ে পুরো দমে ফুটবল একাডেমিতে চলছে মানসম্মত ফুটবলার তৈরির তোড়জোড়। আমাদের কোচিং স্টাফটা খুব রিচ। একাডেমিতে কিন্তু আমাদের ভ্যালিরও তিতা আমাদের হেড কোচ আছে, সে আমাদের সাথে আসে। বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ আলম নিপু বলছেন, দেশের ফুটবলার তৈরিতে বসুন্ধরার মতন অন্য ক্লাবগুলিতেও একাডেমির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। চেষ্টা করি যে বেস্টটা দেওয়ার জন্য, সুতরাং আমার মনে হয় প্লেয়াররা যদি এটা নিতে পারে ভালো করে, এবং আমার মনে হয় যে আমরা ভালো করবো ইনশাল্লাহ। সেই সঙ্গে অভিজ্ঞ কোচ আরও জানান, বসুন্ধরা কিংস একাডেমিতে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও সুযোগ সুবিধার কথা। আমাদের কোচরাও সিনসিয়ারলি কাজ করে, সেলিম থেকে আরম্ভ করে, পলাশ থেকে আরম্ভ করে, যারা আছি, আমি নিজেও আছি, সবাই মিলে আমরা চেষ্টা করি সেটা ভালো জায়গায় নেওয়ার জন্য আর কি। কোচদের দিক নির্দেশনায় পরিচালিত বসুন্ধরা কিংস একাডেমিতে গড়ে উঠছে তরুণ ফুটবলাররা।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে গেল বছরের অক্টোবরে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে দেশীয় অভিজ্ঞ কোচদের পাশাপাশি রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতের অধীনে আধুনিক ফুটবলের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে খুদে ফুটবলাররা। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।